যেভাবে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার, বললেন ভিপি নূর। গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ। কেন ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। যেভাবে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 7 এপ্রিল রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর সড়কে নিজ বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। জানা গেছে, গত বছরের 4 আগস্ট মোহাম্মদ জব্বার নামের এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে রাত 10টা থেকে অভিযান শুরু হয় বলে জানান তালিবুর রহমান। যুদ্ধাপরাধের বিচারে 2010 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুহিন আফরোজ। ওই ট্রাইব্যুনাল গঠনের 3 বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। গত 5 আগস্ট সরকার পতনের দিন শেষের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেদিন বিকালে নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়েছিল। ক্ষমতার পালাবদলের সপ্তাহ দুয়েক পর 2024 সালের 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুরিন আফরোজ সহ 19 জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন করা হয়। ওই আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শাহরিয়ার কবি, অধ্যাপক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এজ সরকার সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার, বললেন ভিপি নূর। সরকারি নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক বলেন, বর্তমান সরকারের প্রতি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আছে, কিন্তু সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটি দল গঠন করেছে এবং বাকি 2 জন এখনো সরকারে আছে, ইতোমধ্যেই বিএনপি সহ অন্যান্য দল এবং আমরাও বলছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। যেহেতু তারা একটি দল গঠন করেছে, একদিকে তারা দল গঠন করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে এবং ব্যবহার করছে, আবার তারা রাজনীতিও করছে। এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নিবে না, সরকার টিকতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, সরকারকেও এমন কাজ করা যাবে না যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়। সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকতে পারবে না, সরকার দেশ চালাতে পারবে না। ইতোমধ্যেই আস্থার সংকট কিছুটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সরকারকে এই আস্থার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক এই ভিপি বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই পরিবর্তনের ক্ষেত্রে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরের ছাত্র জনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদের পতন ঘটাতে রাজনৈতিক দলগুলো গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু নানান কারণে তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিল 5 আগস্টের পূর্বে যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষ এই বিষয়টিতে সাড়া দিয়েছিল। নূর আরো বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটি আস্থা বিশ্বাসের ঘাটতি কিন্তু দীর্ঘদিনে তৈরি হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি 5 আগস্ট শুধুমাত্র ফ্যাসিবাদের পতন হয়নি, পুরনো রাজনৈতিক ব্যবস্থার পতন হয়েছে। এই পরিবর্তিত নতুন বাংলাদেশে আগামীতে তরুণদের নেতৃত্বে একটি ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ের তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের তরুণরা একেবারেই একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা 300 আসনই প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল, একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সে জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যে দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, লড়াই এখনো শেষ হয়নি, এখন নতুন লড়াই শুরু হয়েছে। কথায় কথায় বিএনপির দোষ, বিএনপি নাকি নির্বাচন করে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল নয়। এটি এমন একটি দল যে দলের হাত ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে। রুমিন ফারহানা আরও বলেন, আবারও সেই জুলুমবাজির চিন্তা শুরু হয়েছে। জনগণের সমর্থন ছাড়া গদিতে থাকার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। এত বছর বিএনপির নেতাকে মামলা হামলা সহ নানানভাবে নির্যাতন করা হয়, তারপরও বিএনপির নেতারা দল ছাড়েনি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারিনি। সুতরাং নেতাকর্মীদের বলছি, লড়াইয়ের মাঠ কেউ ছাড়বেন না। ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ। ফিলিস্তিনে পরিচালিত ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক তার বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় তিনি টেবিলে রাখা কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান। এ সময় আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে এই পণ্যটি ফেলে দেন হাজারো নেতাকর্মী। আমিনুল হক ফিলিস্তিনি সব শহীদের আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে বলেন, ইসরায়েল যুদ্ধনীতি ভঙ্গ করে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের উপরে এ ধরনের হত্যাযজ্ঞ আমরা আর দেখতে চাই না। অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও দেশে স্থিতিশীলতা ফেরাতে পারেনি দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। আমরা বিশ্বাস করি দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি আরো বলেন, দেশের মানুষ দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষ পরিপূর্ণভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের মানুষ স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ পরিণত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়। সেটি তখনই সম্ভব যখন দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিনুল হক সরকারকে বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। কেন ঢাকায় আসছেন ট্রাম্পের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা? চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের। পরদিন 16 এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় নিকোল জুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা জানতে চাইবেন। তিনি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন। অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে। বাংলাদেশের মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মিয়ানমারের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেটাকে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে বাধা হিসেবে দেখছে। কারণ মিয়ানমার কিছু এলাকা ছাড়া দেশটির বাকি অংশে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমার মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে আটকে রাখা, নারী ও শিশু সহ মানব পাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি তো রয়েছেই। ফলে পুরো পরিস্থিতি আলোচনায় আসবে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে।